প্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে যথারীতি আমি মোহাম্মদ আবু সাইদ মুন্না তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের তৃতীয় অধ্যায় সৌরজগৎ ও ভূমণ্ডলের বাকি অংশটুকু নিয়ে। আমি এর আগের ক্লাসে চ্যাপ্টারের অর্ধেক অংশ শেষ করেছিলাম। আজকে বাকি অংশটুকু শেষ করব। তোমরা বুঝতেই পারছো একটা অধ্যায় দুইটা দিনে আমি ক্লাস নিচ্ছি কি কারণে, কারণ অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু এসএসসিতে প্রশ্ন হয়। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব পৃথিবীর গতি নিয়ে। শুরুতে অনেক কিছু নিয়ে আলোচনা হবে, কিন্তু প্রথমে আলোচনা করব পৃথিবীর গতি। আমি বলেছিলাম পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এবং পৃথিবীটা নিজ অক্ষের উপরে ঘুরছে। অর্থাৎ যে মনে করো এটা সূর্য আর এই একটা কক্ষপথে আমাদের পৃথিবীটা ঘুরছে। তো পৃথিবীর ঘূর্ণনটা পৃথিবী নিজে নিজে ঠিক এভাবে একটা ঘুরছে। এই ঘূর্ণনকে আমরা বলছি আহ্নিক গতি। আর এই যে ঘুরতে ঘুরতে সূর্যকে কেন্দ্র করে একটা বৃত্তাকার পথে বা উপবৃত্তাকার পথে ঘুরছে, এটাকে আমরা বলছি বার্ষিক গতি। ঘূর্ণনটা ঠিক এরকম, লাটিমের ঘূর্ণন এক কথায়, নিজে নিজে ঘুরছে এবং ঘুরতে ঘুরতে একটা পথ ঘুরে আসছে। হ্যাঁ, পৃথিবীর এই দুই ধরনের গতি। তাহলে পৃথিবীর গতি কয় ধরনের? একটা হচ্ছে আহ্নিক গতি। আহ্নিক গতি আমরা কাকে বলবো? আহ্নিক গতি হচ্ছে পৃথিবী নিজ অক্ষের উপরে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। মনে রাখতে হবে, পৃথিবী নিজ অক্ষের উপরে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। পৃথিবীর এই একটা ঘূর্ণনের সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। আর এই গতিটাকে আহ্নিক গতি বলা হয়। মনে রাখবে, আহ্নিক গতির ফলে দিন ও রাত সংগঠিত হয় এবং জোয়ার ভাটা হয়। আহ্নিক গতির ফলে তাহলে দুইটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এক দিন রাত্রি হচ্ছে আর একটা জোয়ার ভাটা হচ্ছে। একটু খেয়াল করো, মনে করো আমার এই হাতে একটি প্রজ্বলিত মোমবাতিটা জ্বলছে, আর এই হাতটাতে একটি গ্লোব অর্থাৎ পৃথিবী। আমি যদি এই হাতে পৃথিবীকে ঘুরাই তাহলে কি হবে? এই অংশটুকুতে আলো পড়বে, মোমবাতির আলোটা এই পাশে পড়বে, আলোকিত হবে, আর বিপরীতে আলো যাবে না, তাই অন্ধকার হয়ে থাকবে। ঠিক সে জিনিসটাই পৃথিবীর এই ঘূর্ণনের ফলে সূর্যের আলো যেই দিকে পড়ে সেদিকে দিন হয় আর বিপরীত অংশে রাত হয়। মনে থাকবে? তাহলে এক অংশে দিন হচ্ছে, বিপরীত অংশে রাত হচ্ছে। এই আলোকিত ও অন্ধকারাচ্ছন্ন অংশের মাঝখানের অংশটাকে ছায়াবৃত্ত বলা হয়। অন্ধকার অংশটা যখন ছায়াবৃত্ত পার হয়ে আলোকিত অংশে আসে তখন দিন হয়, আর এই আলোকিত অংশ যখন ছায়াবৃত্ত পার হয়ে অন্ধকার অংশে যায় তখন রাত হয়। তাহলে আমরা আহ্নিক গতিটা পড়ে ফেললাম। এবার আমরা জানবো বার্ষিক গতি সম্পর্কে। আমি একটু আগেই বললাম পৃথিবী নিজ অক্ষের উপরে ঘুরছে, আরেকটা হচ্ছে এই ঘুরতে ঘুরতেই সূর্যকে কেন্দ্র করে ঘুরে আসছে। তাহলে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের উপরে ঘুরতে ঘুরতে সূর্যকে কেন্দ্র করে একটি উপবৃত্তাকার পথে ঘুরে আসে, যেটাকে আমরা বলছি বার্ষিক গতি। এই একটা ঘূর্ণন সম্পন্ন করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। আর আমরা 1 বছর কল্পনা করি 365 দিনে। এই যে অতিরিক্ত 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড থাকছে, 4 বছর পর পর এটা দিয়ে আমরা অধিবর্ষ বা লিপ ইয়ার করি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসকে আমরা 29 দিনে হিসাব করে থাকি। এই যে বার্ষিক গতি আমি বললাম, বার্ষিক গতির ফলেও কি হয়? বার্ষিক গতির ফলে দিন ও রাতের হ্রাস বৃদ্ধি ঘটে। আহ্নিক গতির ফলে দিন ও রাত হয়, আর বার্ষিক গতির ফলে দিন রাতের হ্রাস বৃদ্ধি ঘটে। এই যে কখনো দিন বড় হচ্ছে রাত ছোট হচ্ছে, এই বিষয়গুলো বার্ষিক গতির উপরে নির্ভর করে। আরেকটি বিষয় হচ্ছে ঋতুর পরিবর্তন ঘটে, এটা বার্ষিক গতির ফলে। তাহলে আমরা আহ্নিক গতি এবং বার্ষিক গতিটা জেনে ফেললাম। এবার একটা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পড়ব আমরা।
আচ্ছা, এবার আমরা পড়ব দিন ও রাতের হ্রাস বৃদ্ধি। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, খেয়াল করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে সূর্য, আর সূর্যকে কেন্দ্র করে একটা উপবৃত্তাকার পথে আমাদের পৃথিবীটা ঘুরছে। এক্ষেত্রে আমাদের 4টা তারিখ লাগবে। 1 21 জুন, তারপর একটা 23 সেপ্টেম্বর, এটি 22 ডিসেম্বর, আর এটা হচ্ছে 21 মার্চ। 21 মার্চ মনে রাখতে হবে। 4টা তারিখ হলে আমাদের উত্তরটা কমপ্লিট। প্রথমটা আমি কি বললাম? 21 জুন, তারপর 23 সেপ্টেম্বর, 23 সেপ্টেম্বর, তারপর 22 ডিসেম্বর, 21 মার্চ। আচ্ছা, খেয়াল করো 21 জুন তারিখটাতে কি হয়? 21 জুন তারিখে পৃথিবীর উত্তর গোলার্ধ, এটা হচ্ছে পৃথিবীর উত্তর গোলার্ধ, এই উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থান করে। খেয়াল করতে হবে, আমি কি বললাম? 21 জুন তারিখে পৃথিবীর উত্তর গোলার্ধটা সূর্যের নিকটে অবস্থান করে, যে কারণে 21 জুন তারিখে উত্তর গোলার্ধে দিন কি হয়? দিন বড় হয় আর রাত ছোট হবে। বুঝতে পেরেছো কথা? 21 জুন তারিখে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের নিকটে অবস্থান করে, যে কারণে উত্তর গোলার্ধে দিন বড় হয়, রাত ছোট হয়। আর বিপরীত ঘটনা ঘটে দক্ষিণ গোলার্ধে, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে দিন ছোট হবে এবং রাত বড় হবে। 21 জুন তারিখের পরে তাহলে কি হবে? 21 জুন তারিখের পরে এই পৃথিবীর উত্তর গোলার্ধটা একটু একটু করে দূরে যেতে শুরু করবে, আর দক্ষিণ গোলার্ধটা কাছে আসবে। উত্তর গোলার্ধ একটু করে দূরে যাবে, দক্ষিণ গোলার্ধ কাছে আসবে। এই যে কাছে আসছে আর দূরে যাচ্ছে, হতে হতে 23 সেপ্টেম্বর এই তারিখে এসে উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ দুই গোলার্ধই সূর্য থেকে সমান দূরত্বে অবস্থান করবে। উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ দুটাই সমান দূরত্বে অবস্থান করবে, যে কারণে 23 সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন এবং রাত্রি সমান হবে। তারপর উত্তর গোলার্ধ আরো দূরে যাবে, দক্ষিণ গোলার্ধ আরো কাছে আসবে। এই হতে হতে 22 ডিসেম্বর এসে দক্ষিণ গোলার্ধই সূর্যের সবচেয়ে কাছে চলে আসবে, আর উত্তর গোলার্ধ দূরে থাকবে, যে কারণে দক্ষিণ গোলার্ধে এবার কি হবে? 22 ডিসেম্বর দিন বড় হবে এবং রাত ছোট হবে। আর আমাদের উত্তর গোলার্ধে কি হবে? উত্তর গোলার্ধে দিনটাই ছোট হবে, রাত বড় হবে। 22 ডিসেম্বরের পরে কি হবে? উত্তর গোলার্ধ এবার কাছে আসবে, দক্ষিণ গোলার্ধ দূরে যাবে। এই যে ঘটনা ঘটছে, 21 মার্চ এসে আবার সেম ঘটনা, উত্তর দক্ষিণ দুই গোলার্ধটাই সূর্য থেকে সমান দূরত্বে অবস্থান করবে, যে কারণে 21 মার্চ এই তারিখেও পৃথিবীর সর্বত্রই দিন এবং রাত্রি সমান হবে। এই হচ্ছে আমাদের ঋতু পরিবর্তন, সেম ঘটনায় আমি ওটাও বলছি। এই হচ্ছে আমাদের দিন রাত্রি হ্রাস বৃদ্ধির কারণ। তবে এখান থেকে একটা এমসিকিউ, 21 জুন এই তারিখটাকে আমরা কি বলে থাকি? 21 জুন তারিখটাকে সূর্যের উত্তরায়ণের শেষ দিন বলে থাকি, আর 22 ডিসেম্বরকে আমরা বলি সূর্যের দক্ষিণায়নের শেষ দিন। দিন রাত্রি হ্রাস বৃদ্ধি আমাদের হয়ে গেল, এখান থেকে ঋতুর পরিবর্তনটা আমরা দেখে ফেলবো। তাহলে 21 জুন তারিখে কি বলেছিলাম? যে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের কাছে থাকে, যে কারণে 21 জুন থেকে শুরু করে আগের 1.5 মাস এবং 21 জুন থেকে শুরু করে পরের 1.5 মাস উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল থাকে, আর দক্ষিণ গোলার্ধে শীতকাল। বুঝতে পেরেছো কথা? আর 22 ডিসেম্বরে কি ঘটবে? দক্ষিণ গোলার্ধ যেহেতু সূর্যের কাছে অবস্থান করে, সেহেতু 22 ডিসেম্বর থেকে আগের 1.5 মাস এবং 22 ডিসেম্বর থেকে পরের 1.5 মাস দক্ষিণ গোলার্ধেই গ্রীষ্মকাল, আর আমাদের উত্তর গোলার্ধে শীতকাল। 23 সেপ্টেম্বরে কি হবে? যেহেতু দুইটাই সমান দূরত্বে আছে, সুতরাং উত্তর গোলার্ধে হবে শরৎকাল আর দক্ষিণ গোলার্ধে হবে বসন্তকাল। আর মার্চের বেলায় কি হবে? 21 মার্চ এই তারিখেও দুই গোলার্ধ সমান দূরত্বে আছে, যে কারণে আমাদের উত্তর গোলার্ধে হবে বসন্তকাল আর দক্ষিণ গোলার্ধে হবে শরৎকাল। প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গা থেকে আমরা এই দুইটার উত্তর সহজেই করতে পারি, অর্থাৎ দিন রাত্রির হ্রাস বৃদ্ধি
এবং ঋতুর পরিবর্তন। এবার আমরা আলোচনা করব জোয়ার ভাটা সম্পর্কে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এখন আলোচনা করতে যাচ্ছি, জোয়ার ভাটা। এই জায়গা থেকে কিন্তু একটা পূর্ণাঙ্গ সৃজনশীল হতে পারে এবং হওয়ার মতো একটি জায়গা। আমরা শুরুতে গ্রহ থেকে একটা সৃজনশীলের জায়গা, ওটা একটা হতে পারে। তারপরে অঙ্ক ওই জায়গা থেকে হতে পারে, ঋতু পরিবর্তন থেকে এই জায়গা থেকে, বা দিন রাত্রি এখান থেকে হতে পারে। আর একটা হচ্ছে জোয়ার ভাটা থেকে। জোয়ার এবং ভাটা, আমরা জোয়ার ভাটা সম্পর্কে জানি। জোয়ার ভাটাটা কি? জোয়ার হচ্ছে সমুদ্রের পানি ফুলে ওঠাকে জোয়ার বলা হয় এবং নেমে যাওয়াকে ভাটা বলা হয়। এটি একটি প্রাকৃতিক ঘটনা। প্রতিনিয়তই আমাদের সমুদ্র বা বড় বড় নদীর পানি ফুলে ওঠে বা বেড়ে যায়, এটাকে আমরা জোয়ার বলি, এবং নেমে যাওয়াকে ভাটা বলছি। জোয়ার এবং ভাটার ব্যবধান হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট। এই হচ্ছে জোয়ার ভাটা। এবার আমাদের যেটা করতে হবে, জোয়ার এবং ভাটার কারণ। খুব গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু গতে বা ঘতে আসতে পারে এই জায়গাটা প্রশ্নগুলো। জোয়ার ভাটার কারণ, জোয়ার ভাটার কারণ হচ্ছে দুইটা কারণ আমি বলবো। একটা হচ্ছে মহাকর্ষ শক্তি। এই মাধ্যাকর্ষণ শক্তি বা মহাকর্ষ শক্তি, এটার কারণে জোয়ার ভাটা হয়। আমরা মহাকর্ষের সূত্রে পড়েছিলাম যে আমাদের এই মহাবিশ্বের সবকিছুই কি একে অপরকে আকর্ষণ করছে। অর্থাৎ আমাদের পৃথিবীর উপরে চাঁদেরও আকর্ষণ আছে, পৃথিবীর উপরে সূর্যেরও আকর্ষণ আছে। আমরা মহাকর্ষের সূত্রে এটা জেনেছিলাম যে বস্তুটা যত বড় হবে তার আকর্ষণটা তত বেশি হওয়ার কথা। কিন্তু তারপরেও আমরা কিন্তু আরেকটা বিষয় পড়েছিলাম, ব্যস্তানুপাতিক সম্পর্ক। কিসের সাথে? দূরত্বের সাথে। অর্থাৎ ওই বস্তুটা যতই বড় হোক না কেন, ওটা যদি অনেক দূরে অবস্থিত হয় তাহলে আকর্ষণটা কিন্তু কমে যাবে। সুতরাং আমরা এইটুকু বলতে পারি যে চাঁদের থেকে সূর্যটা কত গুণ বড়? প্রায় 2.6 কোটি গুণ বড়। প্রায় 2.6 কোটি গুণ বড় সূর্য চাঁদ থেকে। তাহলে সূর্যের আকর্ষণ বেশি হওয়ার কথা, কিন্তু সূর্যটা অনেক দূরে অবস্থিত হওয়ার কারণে সূর্য পৃথিবীকে যে বলে আকর্ষণ করছে তার থেকে দ্বিগুণ বলে আকর্ষণ করছে হচ্ছে চাঁদ। আর এই চাঁদের আকর্ষণের কারণে পৃথিবীতে জোয়ার এবং ভাটা হয়ে থাকে। এটি একটি ব্যাখ্যা। আরেকটা হচ্ছে কেন্দ্রাতিক শক্তি, সেন্ট্রাফিউগাল ফোর্স যেটাকে বলা। কেন্দ্রাতিক শক্তি আমরা কাকে বলছি? ওই তো আমি বলেছিলাম আহ্নিক গতির কারণে জোয়ার ভাটা হয়। দেখো পৃথিবী নিজ অক্ষের উপরে ঘুরছে, এই ঘূর্ণনের কারণে কি হচ্ছে, পৃথিবীর মধ্যে যে তরল রাশিগুলো আছে এগুলো চতুর্দিকে ছিটকে যাওয়ার প্রবণতার সৃষ্টি হয়, আর এটাকে কেন্দ্রাতিক শক্তি বলা হয়। আর এ কারণে পৃথিবীতে জোয়ার ভাটা হচ্ছে। এই হচ্ছে আমাদের জোয়ার এবং ভাটার কারণ। এবার আমরা পড়ব জোয়ার ভাটার শ্রেণী বিভাগ। জোয়ার ভাটাকে আমরা টোটাল 4টা ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে একটি হচ্ছে মুখ্য জোয়ার। আমরা শুরুতে পড়ব মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার। এটা হচ্ছে আমাদের পৃথিবী, হ্যাঁ, আর পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। এটা হচ্ছে চাঁদ। এই চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। তো ঘূর্ণনের সময় কি ঘটনা ঘটে একটু খেয়াল করবে, যে চাঁদের যে অংশটা পৃথিবীর কি হয়, নিকটে অবস্থান করে। চাঁদের যে অংশটা পৃথিবীর নিকটে অবস্থান করে স্বভাবতই সে অংশে কি হবে, আকর্ষণটা বেশি থাকবে। আর এই অংশে তখন একটা প্রবল জোয়ারের সৃষ্টি হয়। অর্থাৎ পৃথিবীকে কেন্দ্র করে চাঁদের ঘূর্ণনের সময় চাঁদের যে অংশটা পৃথিবীর নিকটে থাকে সে অংশে আকর্ষণ বেশি হয়। আর এই জায়গায় যে জোয়ারটা হয়, প্রবল জোয়ারের সৃষ্টি হয়, এটিকে আমরা মুখ্য জোয়ার বলি। আর যখন মুখ্য জোয়ার হবে ঠিক তার বিপরীত জায়গায় তখন কি হবে, গৌণ জোয়ার হবে। মনে থাকবে? তাহলে আমরা দেখলাম এখানে মুখ্য জোয়ার, এখানে গৌণ জোয়ার, আর মাঝখানের এই দুই জায়গায় কি হবে, তখন ভাটা হবে। এই হচ্ছে মুখ্য এবং গৌণ জোয়ার। তারপরে আরো দুইটা আছে, একটা হচ্ছে ভরা কটাল আর একটা মরা কটাল। ভরা কটাল আর একটা মরা কটাল। একটু খেয়াল করবে যে চাঁদ সূর্য পৃথিবী সবই তো ঘুরছে, তাই না? চাঁদ সূর্য পৃথিবী সবই ঘুরছে। তো ঘূর্ণনের সময় প্রতি মাসে এরকম দুইটা ঘটনা ঘটে, যে একটা বার
পৃথিবী মাঝখানে আসে, আরেকটা বার চাঁদ মাঝখানে আসে। অর্থাৎ পৃথিবী মাঝখানে আসলো, একসাথে এক পাশে সূর্য আর এক পাশে চাঁদ। আরেকবার কি ঘটনা ঘটে, চাঁদ মাঝখানে আসে, তখন এক পাশে পৃথিবী আরেক পাশে সূর্যের অবস্থান ঘটে। আর এই দুইটা সময়, এই তিনটা জিনিস কি হয়, একই সরল রেখায় অবস্থান করে। তাহলে একটু খেয়াল করো যে একটা সময় পৃথিবী থাকছে মাঝখানে, আরেকটা সময় চাঁদ। যখন পৃথিবী মাঝখানে আসে আর এক পাশে সূর্য আর এক পাশে চাঁদ অবস্থান করে, সে সময়টাকে আমরা বলছি হচ্ছে পূর্ণিমা। আর যখন চাঁদ মাঝখানে আসে তখন আমরা সেটাকে বলছি হচ্ছে অমাবস্যা। এই পূর্ণিমা তিথিতে এবং অমাবস্যা তিথিতে যে প্রবল জোয়ারের সৃষ্টি হয় এটিকে বলা হয় ভরা কটাল। তাহলে প্রতি মাসে এই পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে কোন জোয়ার হচ্ছে, ভরা কটাল হচ্ছে। আরেকটি থাকবে হচ্ছে আমাদের মরা কটাল। এইটা কেমন, সহজ একদম। এই যে খেয়াল করো যে পৃথিবীটা কি হবে, মাঝখানে থাকবে, পৃথিবী চাঁদ সূর্য এই তিনটা সমকোণে অবস্থান করবে। কখন, সপ্তমী ও অষ্টমী তিথিতে। এই দুই তিথিতে চাঁদ সূর্য পৃথিবী একই সমকোণে অবস্থান করবে। আর এই জোয়ারটাকে আমরা বলছি মরা কটাল। তাহলে প্রতি মাসে দুইবার ভরা কটাল হয়, প্রতি মাসে দুইবার মরা কটাল হয়। অমাবস্যা পূর্ণিমা তিথিতে তোমার কি হচ্ছে, ভরা কটাল হচ্ছে, সপ্তমী অষ্টমী তিথিতে তোমার মরা কটাল হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই জায়গাটা আমরা জানলাম। আর একটা ছোট্ট একটু বিষয় আলোচনা করি, এটা এমসিকিউ কখনো কখনো আসে। এটা যদি পৃথিবী হয়, মনে করো এই জায়গাটাতে এখন কি হচ্ছে, মুখ্য জোয়ার হচ্ছে। তোমাকে প্রশ্ন করা হতে পারে মুখ্য জোয়ার হওয়ার ঠিক কত সময় পর সেখানে পুনরায় কি হবে, মুখ্য জোয়ার হবে। তুমি একটা হিসাব মনে রাখবে, এটাকে ঠিক এভাবে 4 ভাগে ভাগ করে নাও। এখানে তোমার যদি মুখ্য জোয়ার হয়, আমি কি বলেছিলাম, এখানে তখন কি হবে, গৌণ জোয়ার হবে, মাঝখানে দুই অংশে ভাটা হবে। তাহলে একটু খেয়াল করো, শুরুতে বলা হয়েছিল জোয়ার ভাটার ব্যবধান 6 ঘন্টা 13 মিনিট। তাহলে এখানে 6 ঘন্টা 13 মিনিট, এখানে 6 ঘন্টা 13 মিনিট, এখানে 6 ঘন্টা 13 মিনিট, এখানে 6 ঘন্টা 13 মিনিট। তাহলে দেখো 24 ঘন্টা 52 মিনিট। অর্থাৎ মুখ্য জোয়ার হওয়ার পর পুনরায় এখানে মুখ্য জোয়ার হবে কতক্ষণে, 24 ঘন্টা 52 মিনিটে। আর মুখ্য জোয়ার হওয়ার পর এই জায়গাতে গৌণ জোয়ার হবে কতক্ষণে, অর্থাৎ এই জায়গাটা এখানে আসবে 12 ঘন্টা 26 মিনিটে। এমসিকিউ হতে পারে, মুখ্য জোয়ার হওয়ার কতক্ষণ পর সেখানে পুনরায় মুখ্য জোয়ার হতে পারে, 24 ঘন্টা 52 মিনিট পর। আর মুখ্য জোয়ার হওয়ার পর সেখানে পুনরায় সেখানে গৌণ জোয়ার হতে পারে হচ্ছে 12 ঘন্টা 26 মিনিটে। তাহলে এইটুকু আমাদের হলো আমাদের লাস্ট কোশ্চেন এই অধ্যায়ের, সেটা হচ্ছে পৃথিবীর উপরে জোয়ার ভাটার কোনো প্রভাব আছে কিনা। এটা ঘ নাম্বারে আসে। তোমার যদি এখান থেকে কোনো সৃজনশীল হয়, দেখবে ঘ মার্কে দিয়ে দিয়েছে যে পৃথিবীর উপরে জোয়ার ভাটার প্রভাব লিখো। দেখো অবশ্যই আমাদের পৃথিবীর উপরে জোয়ার এবং ভাটার প্রভাব রয়েছে। এই যে প্রতিনিয়ত জোয়ার ভাটা হচ্ছে, এতে সমুদ্র বা নদীর পানিগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, আশেপাশের ময়লা আবর্জনাগুলো পরিষ্কার হয়ে যায়। এবং মজার বিষয় হচ্ছে সমুদ্রে যে বড় বড় জাহাজগুলো চলে, এরা কিন্তু জোয়ার এবং ভাটার টাইমটাকে ফলো করে। অর্থাৎ যে জাহাজগুলো তীর থেকে সমুদ্রের দিকে যাবে, এরা ভাটার সময় রওনা দেয়। কেন, পানির টানটা ভিতরের দিকে থাকে, ওই টানে গভীরের দিকে চলে যেতে পারে। আর যেগুলো গভীরে থাকে, মাঝে থাকে, সেগুলো জোয়ারের সময় তীরের দিকে রওনা দেয়, ওই বড় বড় ঢেউয়ের সঙ্গে এগুলো যেতে পারে। এটা আরেকটা গুরুত্ব আমরা লিখতে পারবো। তারপরে এই যে জোয়ার এবং ভাটা, এই জোয়ার ভাটার স্রোতকে কাজে লাগিয়ে কিন্তু লবণও উৎপন্ন করা হয়। জোয়ার ভাটার স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎও উৎপন্ন করা হয়। আমাদের বইয়ে দুইটা জায়গার নাম দেয়া আছে, একটা হচ্ছে ভারতের বান্ডালা আর একটা হচ্ছে ফ্রান্সের লরেন্স বিদ্যুৎ কেন্দ্র। এই জায়গাগুলোতে জোয়ার এবং ভাটার স্রোতকে কাজে লাগিয়ে কি করা হচ্ছে, জলবিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। নদীর খাতটা গভীর হচ্ছে কখনো কখনো জোয়ার ভাটার স্রোতে। তারপরে কোনো কোনো নদী আছে, এগুলোতে প্রবল বানের সৃষ্টি হয়, বড় বড় বন্যার সৃষ্টি হয়, যেগুলো আমাদের ক্ষতির কারণ। এই যে আমাদের ম্যানগ্রোভ ফরেস্ট, এগুলোতে জোয়ার ভাটার জোয়ারের পানি যখন প্রবেশ করে, এই লবণাক্ত পানির ফলে অনেক উদ্ভিদও কিন্তু জন্মায়, যেগুলো তুমি
এই মাটিগুলোতে, আমাদের মাটিগুলোতে যদি লাগাও তাহলে কিন্তু হবে না, এরা ওই সমুদ্রের লবণাক্ত পানিতেই জন্মাবে। তাহলে এই যে জোয়ার এবং ভাটার প্রভাবটাও কিন্তু আমাদের প্রকৃতির উপরে আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গাটা খুবই ইজি একটা জায়গা, তোমরা এটা দেখে ফেলবে। তাহলে আজকে আমরা যা আলোচনা করলাম, আমি শুরুতেই আহ্নিক গতি বার্ষিক গতি সম্পর্কে বলেছিলাম, তারপরে ঋতুর পরিবর্তন, দিন রাত্রির হ্রাস বৃদ্ধি, এবং শেষে আমরা জোয়ার ভাটা নিয়ে আলোচনা করলাম। এই যে সৌরজগৎ ও ভূমণ্ডল, এখান থেকে এসএসসিতে কোশ্চেন আসবেই আসবে। প্রত্যেক বছর মোটামুটি এমসিকিউ বা সিকিউ এখান থেকে কিন্তু দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চেষ্টা করবে আমি যে জায়গাগুলো গুরুত্বের সঙ্গে পড়িয়েছি তোমরাও নিজেরা এটাকে আয়ত্ত করার চেষ্টা করবে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। ইনশাল্লাহ আগামী ক্লাস নিয়ে তোমাদের সামনে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।